কিন্তু বেশিরভাগ মানুষ যারা আমাকে ডেকে এনেছেন, দাওয়াত দিয়েছেন, আমি কাউকেই চিনি না, কিন্তু একজনকে চিনি, যার কারণে এই প্রোগ্রামে আমি আসছি। এটা হচ্ছে কি, দুর্নীতিকে চিনি। আমার কাছে মনে হয়েছে যে তিনি আমার, যার কারণে আমি আসছি, তিনি দুর্নীতি, তিনি আমার বাবারও শত্রু ছিলেন, আমারও শত্রু, এবং আমার ছেলে মেয়ের জন্য শত্রু। তো উনাকে পরাভূত করার জন্য আমাকে যে যে জায়গায় ডাকবেন, অথবা না ডাকলেও আমি যদি জানি, আমি যাব, যতটুকু পারি, যতই মাইনরিটি হোক এই সংখ্যার দিক থেকে, তাদের সাথে থাকাটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমি আশা ছেড়েই দিছিলাম। আমার মনে হয়েছিল যে এই নির্বাচনে আমি যখন জিতে আসি এমপি হিসাবে, আমি যে সকল লোকদের বিরুদ্ধে নির্বাচনে অবতীর্ণ হই বা আমার যুদ্ধ করতে হয়েছে, এখানে একটা বড় প্রভাব ছিল দুর্নীতির। আমাকে শুধু যোগ্যতার জুড়ে আসতে দেয়া হয়নি, আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। যারা দুর্নীতিতে সিস্টেমের কারণে আবদ্ধ, তারা আমাকে আসতে দিতে চাননি। তো আমি যেহেতু ইয়াং বা আমার অন্যান্য কারণে আমি জালটা, মাকড়সার জাল যেটা উনি দেখিয়েছেন, এটা আমি ছিঁড়ে ফেলি। আমি, আপনারা জানেন যে গতকালকে পরশুদিন আমাদের দেখছেন যে আপনারা বাজেট প্রণয়ন করা হয়েছে। তো একটা কথা আপনাদেরকে না বললেই নয়, আমি যেহেতু এমপি, আমার তো গ্রামে যেতে হয়, বা এমপি হওয়ার আগেও আমি গ্রামে যেতাম, গ্রামের বিচারে থাকতাম বেশিরভাগ সময়। তো বিচারে ভালো মন্দ কথা বলতে পারতাম বলে অনেক আগেই আমাকে লোকজন বলতেন যে আপনার মনে হয় ব্যারিস্টার হইলে ভালো হইতো। কিন্তু কি কপাল আমার, শেষ পর্যন্ত ব্যারিস্টারই হয়ে গেছি আমি। তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে BBA তে পড়াশোনা করতাম। তা আমাদের এখানে গ্রামে রেপ হয়। রেপ হওয়ার পর বাবা মা যখন জানেন, তখন মেয়েকে বলেন যে আর যন্ত্রণা বাড়ায় লাভ নাই, বাইরের মানুষ যেহেতু শুনে নাই, এইটা নিয়ে আর মামলা এগুলা করার দরকার নাই, আপাতত চুপ থাকো। যত চুপ থাকবা, যত মানুষ কম জানবে, তাতে আগামীবার তোমার বিয়েটা ভালো হবে। এইটা একটা সংস্কৃতি চালু আছে যে ধর্ষণের কথা বলে আবার সম্মানহানির দরকার নাই। এইটা বলার কারণ কি জানেন? আমি ভাবছিলাম যে গ্রামেই বুঝি এইসব হয়, এখন দেখি আমাদের বাজেটও এরকম হয়। কিরকম? যে বাজেটটা দেওয়ার আগে প্রতিবারই অর্থনীতি ধর্ষিত হয়। ধর্ষিত হওয়ার পর বাজেটটা এমন ভাবে সেট করা হয় যে আগের কথা বাদ দাও, নতুন বিয়ের চিন্তা করে সামনের দিকে আগাও। নাইলে দেখবেন বৈধ আয়ের উপর কর 30%, আর অবৈধ বা কালো যেটারে বলে, এইটা বৈধ করলে কর দিতে হবে 15%। এটা মানে কি? এটা খালি কিন্তু এই সরকারের আমলে বা এই আমলে না, এটা প্রতিবারই দেখবেন। এর মানে হচ্ছে গিয়ে আপনাকে ইনডাইরেক্টলি বলা হচ্ছে আপনি বৈধটা দেওয়ার দরকার নাই, আগামীবারে কালো হিসাবে রেখে দেন, 15% দিতে পারবেন। তো এখন এই রকম জায়গায় আমি যখন থাকি, আমার তো সমস্যা হচ্ছে গিয়ে যে
আমার ভয়টা একটু কম, আর সবচেয়ে বড় কম যেটা, এটা হচ্ছে হারানোর ভয় কম। হারানোর বিষয়টা আমার মধ্যে নাই। ধরেন কোনো জমি জমা নাই, ঢাকা শহরে কোনো ফ্ল্যাট নাই, আমার কোনো ফ্ল্যাটও নাই। আমেরিকা, লন্ডন, আমার আত্মীয় স্বজন সবাই বিদেশে থাকেন, কিন্তু আমি কোনো সম্পদ করি নাই। এবং আমি কথা দিছি যে আগামী যে 4.5 বছর আমি আরো এমপি আছি, যদি স্বাভাবিক থাকে সব। আমি সীতার যেভাবে অগ্নি পরীক্ষা হয়েছিল চরিত্রের, আমি খেয়াল করে দেখলাম যে আমি ব্যারিস্টার হিসেবে বৈধ ইনকাম দিয়েও যদি এখন ফ্ল্যাট কিনি, তাইলে বহু লোক প্রশ্ন তুলবে ওই যে এমপি হওয়ার পর। এই জন্য আমি সিদ্ধান্ত নিছি, আমি এবং আমার পরিবার এই বাকি 4.5 বছর বা যতদিন এমপি থাকবো, আমরা কোনো সম্পদের মালিক হব না। আর আরেকটা জিনিস কি জানেন, যে বয়সে আমি শুনছি, ওই আমার স্যার, হাইকোর্টের স্যার যিনি আমারে নিয়ে আসছেন, আমার সিনিয়র এখানে বসা আছেন, উনি আমারে বলতেন যে ইয়াং বয়সের ইবাদত নাকি খুবই ফজিলত বেশি এবং এটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। তো এই ইবাদতের মতোই দেখবেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য যে বয়সে কথা বললে দুর্নীতির বিরুদ্ধে আমল করা যায়, ওই সময়ে কথা মানুষ কম বলে, বরং যে বয়সে কথা বললে ফজিলত কম, এই বয়সে বেশিরভাগ মানুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। ধরেন আমি এখন ইয়াং মানুষ, আমরা দেখেন বলি যে আরে আর একটু বয়স হোক, এই সময় নামাজ টামাজ পড়বো না। ইয়াং বয়সে আমাদের আগ্রহটা কম থাকে। আপনি দেখবেন যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য যারা বলেন, তারা একটু জীবন সায়ান্নে চলে আসছেন। তারা হয়তো কোনো কারণে আগে পারেননি বা পেরে উঠেননি, এমন সময় আসছেন তখন তাদের ধার অত বেশি থাকে না। আর যারা দুর্নীতিবাজ হন, তাদের মিশন, তাদের টার্গেট এত পুঙ্খানুপুঙ্খ থাকে, দেখবেন সিংহ যেভাবে ধাপ করে গিয়ে গলায় কামড় দিয়ে ধরে, ঠিক এইভাবে দুর্নীতিবাজরা আমাদেরকে, যারা আমরা মনে করি দুর্নীতি করি না, তাদেরকে ধরে। এই জন্য আমরা কুলায় উঠতে পারি না। আমি 4.5 মাস হয়েছে আমি এমপি হয়েছি। আমি আগে জানতাম না যে এমপি হইলে কি আরাম। আমি জানতাম যে এমপি হইলে কাজ করতে হবে। আমি খেয়াল করে দেখলাম শুধু 4 মাসে আমার কাছে যে সুবিধা আসছে, এর মধ্যে দেখছেন না আপনারা, ওই যে আমার নানা ঈদের সময় সালামি দিতেন, তো সালামি দিলে এই সময় ছোট 20 টাকা দিতেন। তাই আমি বলতাম না 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 না, কারণ আমার মা শিখাই দিয়েছেন যে কেউ দিলে এগুলা সহজেই নিতে হয় না, একটু বলতে হয় না 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 না, কি দরকার কি দরকার, এগুলো বলতে হয়। কিন্তু হাতটা আবার খোলা রাখতাম যে যাতে দিয়ে দেয় না না। তো আমি এই 4.5 মাসে ওই আমার নানার কাছ থেকে যেভাবে আমি সালামি নিতাম, কতটা শক্তিশালী করা হয়েছে এমপিদেরকে, যে ঠিক যদি হাতটা আমি খোলা রাখতাম তাহলে প্রায় 5 কোটি টাকার মতো পাইতাম। এটা কিন্তু সালামের কথা বলতেছি, জোর করে নেয়া না কিন্তু। আর যদি জোর করতাম না না রে, তাহলে তো নানা সম্পত্তি নিতে পারতাম। আমি আশা করি আপনাদেরকে বোঝাইতে পারতেছি যে আসলে নানারে জোরাজুরি করলে কতটুকু পাইতাম। তো আমার এলাকায় যেহেতু আমি নানার কাছ থেকে নেই না সালামি,